এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আজ আমাদের অতিথি হলেন এমন এক ব্যক্তিত্ব যিনি প্রতিনিয়ত সমালোচনায় থাকেন। ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা ওনাকে বলেন, আমার পেছনে কেন পড়েছো, হাম আপকে হ্যায় কন। রাজনীতিতে পা দিলেন তো রাজনেতারা বলেন, হামারে অঙ্গনে মে তুমহারা ক্যা কাম হ্যায়। কৃষক নেতারা বলেন, তুই আমাদের কেন বদনাম করলি। কেউ এনার বিরুদ্ধে এফআইআর করায়, কেউ আবার ওনাকে ব্যান করার কথা বলে থাকে। আপনারা হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি। ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার অ্যাক্ট্রেস, প্রডিউসার, ডিরেক্টর আর এখন পার্লামেন্টের মেম্বার কঙ্গনা রানাওয়াত। আজ আমাদের বিচারক বিশেষ এক ব্যক্তি, পার্লামেন্টের মেম্বার ছিলেন উনি বিশ্ব জগৎ দেখেছেন, কারণ উনি ডিপ্লোম্যাট ছিলেন আর খুব জ্ঞানীও বটে, অনেক বইও লিখেছেন। প্লিজ ওয়েলকাম পবন বর্মা। মোকদ্দমা শুরু করা হোক। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। অ্যাক্ট্রেস, রাইটার, প্রডিউসার কঙ্গনা রানাওয়াতের ওপর আপকে আদালতে প্রথম অভিযোগ। স্যার, আমাকে আগে ধন্যবাদ তো জানাতে দিন। বাকি সব তো এটাই বলে যে হামারে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, কিন্তু আপনি তো খুব ভালোবেসে আমায় এখানে ডাকেন আর সব সময় আপনি 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 এটা তো বলেছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলে যে হাম আপকে হ্যায় কন, রাজনীতির লোকেরা বলে হামারে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়। তাই আপনার দরবারে আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। কঙ্গনা, গতবার যখন আপনি এখানে এসেছিলেন তখন ওই শোটা সুপার হিট হয়েছিল। আই থিঙ্ক একটা পর্দার সামনে তো আপনাকে একজন ডিরেক্টর থাকেন যিনি গাইড করে থাকেন, কিন্তু একটা ইন্টারভিউতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে শিল্পীর জীবনে, কারণ তার নিজের পার্সোনালি কত রকমের দিক থাকে, কিন্তু যিনি ইন্টারভিউয়ার হন তার উপর পুরোটা ডিপেন্ড করে যে উনি কিভাবে কোন কোন বিষয়কে নির্বাচন করে, কিভাবে আপনার পার্সোনালিটিকে উজ্জ্বলভাবে বাইরে বের করে আনে। আর আমার যে লোকজনদের সাথে কানেকশন তৈরি হয়েছেন সেটার পরে আই থিঙ্ক সেটাও অনেক বড় একটা কারণ যে আমি এরকম ভাবে সাফল্য রাজনীতিতেও পেয়েছি, কারণ পার্সোনালি লোকেরা আমাকে অ্যাক্ট্রেস হিসেবে তো এমনিতেই সবাই চিনত যে মেয়েটা ভালো কাজ করে, কিন্তু একজন মানুষ হিসেবে লোকেরা অনেক বেশি ভালোবাসা আর প্রশংসা করতে শুরু করেছে। কিন্তু এইসব কথা শুনে না আমার অভিযোগ কমবে না আমার ঝাঁজ কমবে। তাই আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে প্রথম অভিযোগ কঙ্গনা রানাওয়াতের ওপর। আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন বিতর্কের রানী। এবার আপনি বলুন, বিতর্কের প্রতি আপনার এত ভালোবাসা কিসের? বিতর্ক আপনার পেছনে পড়ে থাকে নাকি যেখানে আপনি যান সেখানেই চলে যায়? স্যার, আমি একজন সরল সাদাসিধে হিমাচলবাসী পাহাড়ি মেয়ে, আর আমাকে প্রায় সবসময় এটাই বলা হয়ে থাকে যে আরে তুমি তো ভীষণ কথা বলো, তাই মানে আমাকে যদি জিজ্ঞাসা করা তাহলে কি না বলবো। তাই জানি না সমাজ কি চায়, কিন্তু একটা কথা তো আমিও শিখে গেছি যে সাদাসিধে লোকেদের যুগ এটা নয়। কিন্তু আপকি আদালতে তো আপনি যেটা ইচ্ছা বলতে পারেন, জনগণ সামনে রয়েছে, কোটি কোটি লোকেরা তাহলে তো দেখছে। বিতর্কও হবে, তারপর আপনি আবার বলবেন আমি কুইন অফ কন্ট্রোভার্সি। যখন আপনি কুইন তাহলে বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। দেখুন, এই এমার্জেন্সি ইতিহাসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা চ্যাপ্টার, তো ওটা নিয়ে হ্যাঁ। আপনাকে ছবি করতে হলো। আপনি বলছেন বটে যে এটা বিতর্কিত বিষয়, কিন্তু ইট ইজ অলসো বেস্ট কেপ্ট সিক্রেট। যখন আপনি মিসেস গান্ধীর ব্যাপারে শোনেন বা এমার্জেন্সির ব্যাপারে উনি যা কিছু মানে শি ইজ ভেরি পপুলার, এমার্জেন্সি উনি লাগিয়েছিলেন, আর আপনার কাছে আমাদের জেনারেশনের কাছে যা আছে ওটার ব্যাপারে কোনো ইনফরমেশনই নেই। যদি আমরা গুগলে যাই সেটা তাহলে কিছু ইভেন্টস চলে আসবে, কিন্তু
শি ইজ ইকুয়ালি হেটেড অ্যান্ড ইকুয়ালি লাভড। এটা আমার মধ্যে অনেক বেশি কৌতূহল একটা তৈরি করে দিয়েছে এই একটা বিষয়। আর দ্বিতীয় কথা যে আমাদের নিজেদের দেশে যেটা আছে একজন লিডারকে নিয়ে, আজ আমরা যদি ভাবি যে মোদিজির খুব পপুলারিটি আছে, ওনাকে শ্রীরামের অবতার এইসব ওনাকে বলা হয়ে থাকে। কিন্তু অভিনব চণ্ডী দুর্গা এটা ইন্দিরা গান্ধীর জন্য যেটা বলা হয়ে থাকতো, আর তারপর ওনার দিকেই বন্দুক তাক করা হলো। তাই এটাকে একটা একটা জনগণ বা সম্প্রদায় বলুন, ওটা যে একজন লিডারের সাথে এটা কি এক একটা দ্বিধা, ভালোবাসা, ঘৃণা, ভালোবাসা চলতে থাকে। এটা আমাকে আমাকে অনেক বেশি এটা এইভাবে ক্যাপচার করে নিয়েছে। তাই ওটা কি করে হয়? এটা তো এতটা ভালোবাসা, এরকম এতটা ঘৃণা যে ঝাঁঝরা করে দেবে। ৩৫টা গুলি করতে হয়েছে ওনাকে মারার জন্য। এতটা ঘৃণা, এতটা। উনি কিভাবে দেশের জন্য লড়াই করতে, করতে কিভাবে দেশের সাথে লড়াই করছিলেন এই ব্যাপারটা। তাই স্বাভাবিকভাবেই আমি কোনো সিনেমা বানালে এটাই তো চাইবো স্যার যে গোটা দেশ আর সেটা দেখুক আর দেখুন নিজেদেরকে। কঙ্গনা, ইন্দিরা গান্ধী এই দেশের অনেক বড় নেত্রী ছিলেন, খুবই জনপ্রিয় নেত্রী ছিলেন। আর দেশের জন্য উনি অনেক রকম কাজ করেছেন। ওনার অনেক রেসপেক্ট ছিল, লোকেরা ওনাকে খুবই ভালোবাসত। কিন্তু ওনার রোল প্লে করার জন্য কংগ্রেসের কোনো সমর্থক যদি হতো তাহলে হয়তো ভালো হতো। আপনি তো বিজেপির এমপি, আপনি ওনার রোল প্লে করলে সন্দেহ তো হবেই, বিতর্ক তো হবেই। পলিটিশিয়ান তো আমি গত ২ মাস ধরে হয়েছি। এই সিনেমাটা যেটা আমি ২০২২ এ শুরু করেছিলাম, পুরো তৈরি রেডি ছিল। তাই এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আমার মনে হয় না ঠিক হচ্ছে। খুবই কঠিন ছিল ইন্দিরা গান্ধীর ক্যারেক্টার প্লে করার, ওটার জন্য প্রস্তুতি নেওয়ার। স্যার অনেক কঠিন ছিল। ভীষণ কঠিন। আমার অ্যাকচুয়ালি ওটাই আমার একটা দৃষ্টিকোণ যেটা ইন্দিরা গান্ধীর জন্য ছিল, এই সিনেমার আগে পুরোপুরিভাবে পাল্টে গেছে। পুরোপুরি পাল্টে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমাদের যে দৃষ্টিকোণ থাকে সেটা পুরোপুরি পাল্টে গেছে। পাশাপাশি ওনার যে একটা লাইফ এল্ডারলি লেডি আমি আ আ ১ম বার প্লে করলাম। ওনার ছেলের সাথে যে ওনার ভালোবাসা, তারপর নিজের ছেলেকে হারানো, এরকম অনুভূতি আর এরকম জীবন দেখে আর বিশেষ করে নিজের দেশের জন্য এত কিছু করা, একটা পলিটিক্স একটা যেটা আমার ওনার জীবনী দেখে বুঝতে পেরেছি যে উনি খুব থ্যাঙ্কলেস জব এটা। আপনি বলছেন যে রাহুল গান্ধীর এই সিনেমাটা পছন্দ হবে? এখন উনি যদি বাড়িতে গিয়ে টম অ্যান্ড জেরি দেখতে বসেন তাহলে উনি কি করে বুঝতে পারবেন? দেখুন, এই সিনেমায় আপনাকে উনি ওনার ঠাকুমা হিসেবে দেখবেন। স্যার আমি এটা মনে করি যে এই যে এই যে ওনার পুরো মনোবৃত্তি আছে যে আমি হলাম গিয়ে এখানকার রাজকুমার, আর এই যে ভারত দেশ আছে এটা আমার ঠাকুমার শাসনের, এসব ওনাকে ছাড়তে হবে। এই ধরনের কথা যদি উনি না ছাড়েন তাহলে একটা কার্টুন হয়ে থাকবেন সবসময়ের জন্য। কারণ আজ যখন আমরা অটল বাবুকে দেখি তখন কি আমরা এটা ভাবি যে উনি কার ছেলে, বোনের কি নাম, এটা কি, ওটা, বা আমরা মোদিজিকে দেখে কাউকেই কোনো নেতা একজন নেতা হয়, কারো ঠাকুমা, মাসি, এইগুলো কি ধরনের ওনার আইডেন্টিটি? উনার অনেক লোকেরা আছে যারা এটাও বলেছেন যে নিজের ব্যবসা চালানোর জন্য আমার ঠাকুমা হয়ে গেছে এইসব। এই ধরনের যাই হোক নিচু চিন্তাভাবনা। আমি এই ব্যাপারে অনেক বেশি কংগ্রেসের কাছে আ ওর রেট কত, ওর দাম কত, ও নিজের রোজগার আমার ঠাকুমাকে ইউজ করে থাকে। আমি তো বলছি যে ভালো হয়েছে যে আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। না হলে আমি নিজেকে ঘৃণা করতাম যে এই লোকজনের মধ্যে থাকলে। ইউথ কংগ্রেসের লোকেরা তো কেস করেছে আপনার বিরুদ্ধে। আমি ওদেরকে বলছি যে আপনারা এসে এই সিনেমাটা দেখুন। কিন্তু ওরা দেখতেই চায় না। ওরা শুধু এই সিনেমাটা ব্যান্ড করতে চায়। এই দেশে আপনি যেকোনো সিনেমা বার করতে পারেন। আপনি এই দেশে কারোর কোনো অসুবিধা নেই। সেখানে প্রচন্ড ভায়োলেন্স থাকুক না কেন, সেখানে মহিলাদেরকে একদম একদম বস্ত্রহীন করে যেটা করে রেপ করা হচ্ছে, সবার সামনে অগন্তে গুলি চালানো হচ্ছে, কোনো ল অ্যান্ড অর্ডার ছাড়াই, কখনো পুলিশ পৌঁছায় না। কিন্তু যদি আপনি হিস্ট্রি বেসড সিনেমা বানান, এরা সবাই চিৎকার করা শুরু করবে, দেখুন, এরকম কেন শুধু বানিয়েছে? কংগ্রেসের লোকেরাই কিন্তু না, বিজেপির লিডার মনজিৎ সিং সিরসা উনি বলেছেন যে কঙ্গনাকে হয় জেলে পাঠানো উচিত অথবা মেন্টাল হসপিটালে। এতটা রেগে আছেন। স্যার
আমার মনে হয় যে ওনার নিজের যে ট্র্যাক রেকর্ড আছে ওটা দেখে তো আমার মনে হয় যে যদি আমার সিনেমার একটা শটও যদি নেন বা যদি দেখেন, তাহলে আমি তো নিজেই আমার সিনেমাকে কোনোদিন রিলিজ করব না। এটুকু তো ওনার দক্ষতা বা ওনার যোগ্যতা নেই যে একটা শট নেবেন যেকোনো সিনেমার। আর আমাকে উনি বলছেন যে একে মেন্টাল হসপিটালে পাঠাও। আপনি সিনেমাতে এমন কি দেখিয়েছেন যে লোকেরা এতটা মানে ট্রেলার দেখেই কেঁপে গেছে? স্যার, আমি এই সিনেমায় একটা যে সত্যি আছে, এখন যদি আমি আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওপরে যে সিনেমা তৈরি করি আর ওনাকে যে অ্যাসাসিনেশন করা হয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই আমি তো এটা দেখাতে পারি না যে বাজ পড়েছে বা ওনার মৃত্যু হয়েছে। হুম, হুম। তাই এ তাই শীর্ষাজি, উনি এটা বলছেন যে আপনি এটা দেখান যে ওনার ওপর গাছ পড়েছে তাই মরে গেছেন। তাই এই ধরনের যদি উনি আমার ওপরে এক্সপেকটেশন রাখেন, তাহলে আমি সেটা করতে পারব না। আমি এই দেশের ইতিহাসটা পাল্টাতে পারব না। যেহেতু কারোর এতে অসুবিধা আছে। এটা ছাড়া আমার আর কোনো সম্প্রদায় নিয়ে প্রবলেম নেই। আর না আমি কাউকে না নিচু দেখানোর জন্য এই সিনেমাটা তৈরি করেছি। আমার ইনটেনশন নেই, ফিল্মটা আসলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এরকমটা কেন হয় যে আমরা আমাদের নেতাদের ওপরেই বন্দুকটা তাক করি? কোথায় আমাদের আ যেটা আছে আমাদের কোথায় পথভ্রষ্ট হয়ে যাই আর কি হয়? আর আমার একটা সিনসিয়ার এন্ডেভিয়ার আছে। আর তার সাথে আমাদের নেতা কোথায় পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এটা সংবিধানের একটা ভীষণই একটা ভালো সিনেমা যারা দেখেছেন তারা তো এখনো এটাই বলেছেন যে কিন্তু এই ধরনের লোকজন যাদের নিজেদের কোনো আম যদি কোনো আপনি এই ধরনের লোকজনদের ইন্দিরা গান্ধীর গলায়, যেটা আপনি সিনেমায় ইউজ করেছেন, ওই গলায় যদি অ্যাপিল করেন তাহলে হয়তো একটু শান্ত হবে এরা। কিন্তু আমি রজত স্যারের ব্যাপারে একটা কথা বলতে চাই যে আমি লাইফে এরকম জার্নালিস্ট বা মিডিয়া পারসন দেখিনি যিনি শিল্পকে এত চুলচেরা ভাবে, এত দুর্দান্ত ভাবে মানে এটা সত্যি ইনি প্রত্যেক উইকেন্ডে মুগলে আজম দেখেন, প্রত্যেক উইকেন্ডে। জানি না কত যুগ ধরে ইনি রোজ প্রত্যেক উইকেন্ডে মুগলে আজম দেখেন। যাই হোক, আমার ভালো লাগে। কিন্তু আপনি চান যে আমি এই লোকজনদের হ্যাঁ, অ্যাপিল করি? অবশ্যই। অ্যাপিল করুন বা সিনেমার কোনো ডায়ালগও বলতে পারেন। राजनीति में सही या गलत मायने नहीं रखता है। राजनीति में सिर्फ एक ही बात गलत है और वो है हार जाना। কিন্তু ফিল্মটা নিয়ে এমন কথা বলা হচ্ছে, একটা ভিডিওতে আমি দেখলাম এক ভদ্রলোক বলছেন যে, "আপনি জানেন না ইন্দিরা গান্ধীর কি পরিণতি হয়েছিল। আমরা মাথা কাটাতেও পারি আবার কাটতেও পারি। তাই ভয় লাগে না?" স্যার, আমার আসলে এই কথাটাও ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে যারা সবাই একটা ওনার পুতুল বানিয়ে ওনাকে গুলি করে ঝাঁঝরা করে যেটা হচ্ছে তাদের একদিক দিয়ে আ র‍্যালি বার করেন। আর আমাদের সোশ্যাল মিডিয়াতেও ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন কে পর্যন্ত যেভাবে গর্ব করে ফ্লন্ট করা হয়, তাই আমি চাই আমাদের দেশে এই ধরনের কথা চলুক। যেখানে লোকেরা বলুক কোনো লোকের বিরুদ্ধে এই ধরনের হিংস্রতা কি সঠিক নাকি ভুল? এই লোকেরা আজকে আমাকে যে বলছে আমার গলা কেটে দেবে এইসব। আর যদি এরা আশকারা পায় তাহলে কি আমাদের দেশের রাস্তায় এই ধরনের ঘটনা কি কমন হয়ে যাবে না যে যা খুশি তাই করতে পারবে? তাহলে কি এই রাদার দ্যান আমাকে চুপ করানোটা যে অনেকেই চেষ্টা করছে যাতে আমি কে চুপ করানো যায়, তাহলে কি মনে হয় কাকে চুপ করানো উচিত? আমাকে চুপ করানো উচিত নাকি এই লোকেদের চুপ করানো উচিত? একদমই এসব লোকেদের চুপ করানো উচিত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু ইনস্টিটিউশন আছে যেমন এসজিপিসি, তাদের মনে হয় যে এই ফিল্মে আপনি শিখ সমাজের চরিত্রকে অ্যাসাসিনেশন করেছেন। তাদেরকে তো আপনার উত্তর দেওয়া উচিত। দেখুন আমি ওদের আ আ যেভাবেই হোক আ আমি অ্যাপ্রোচ করেছি। আমি ওদের ফিল্ম দেখানোর জন্যেও ফিল্ম দেখিয়েছি। এখন ওরা বলছে যে আপনি এটা দেখাতে পারেন না যে ইন্দিরা গান্ধীকে শিখেরা মেরেছিল। তখন আমি বললাম, "তাহলে কি ওনার উপর বাজ পড়েছিল?"
তাই যদি ওরা নিজেরা নিজেদের একটা গুরুতর প্রতিষ্ঠান বলে মনে করেন, ওরা ভাবে যে ওদেরকে গুরুতর হিসেবে দেখা হোক, তাহলে আপনার কি মনে হয় না যে ওদের গুরুতরভাবে কথাটা বলা উচিত? আর কোনো ক্রাইমকে কোনো কমিউনিটির সাথে যুক্ত করা, এই রাজনীতি মানে এরকম নোংরা রাজনীতি যারা করতে চায়। আপনার এখন এটা তো মনে হচ্ছে না যে ইন্দিরা গান্ধীর ওপর সিনেমা তৈরি করে আপনি সমস্যায় পড়ে গেছেন? স্যার, যেভাবে আমাকে প্রতিদিন যত লড়াই ঝগড়া করতে হচ্ছে, আমাকে সেন্সরের সাথে ফাইট করতে হচ্ছে, আমাকে এভাবে প্রতিদিন যেটা করতে হচ্ছে। কালকেও আমাকে একজন বলেছে যে ওর রেপের ব্যাপারে মানে খুব বেশি মানে ওর খুব বেশি এক্সপেরিয়েন্স হ্যাঁ, আছে। এটা সিমরনজিৎ সিং বলেছিলেন, এই কথাটা আমি মেনশন করতে চাইনি। আ আ তাই এই ধরনের কথা আপনি ভাবুন আমার মনের অবস্থা কি হতে পারে। এটা ভেবে যে একজন মহিলা এমপি হওয়া সত্ত্বেও, আ একজন ফিল্ম মেকার হওয়া সত্ত্বেও যদি আমাকে এই ধরনের কথা শুনতে হয়, তাহলে আপনি ভাবতে পারছেন যে বাকি মহিলাদের কি দুর্দশা হবে এই দেশে? আপনি জয়ললিতার ওপরেও সিনেমা করেছেন, হ্যাঁ। তখন কন্ট্রোভার্সি হয়েছিল? না, যখন আমি জয়ললিতার উপর সিনেমা করেছিলাম তখন একদমই কন্ট্রোভার্সি হয়নি। যেভাবে ওনাকে অ্যাসেম্বলিতে ধরে পেটানো হয়েছিল। উনি নিজে উনার ইন্টারভিউতে বলেছিলেন যে, এই ধরনের হেভি অবজেক্টস আমার উপর ছোড়া হয়েছিল। উনার শাড়ি খুলে দেয়া হয়েছিল। উনার চুল ছিঁড়ে দেওয়া হয়েছিল। উনার চুলও একটা উনি নিজেই বিশদে বলেছেন পুরোটা। তাই আ আমরা এই সিন পুরোটা শুট করেছিলাম। আর ওখানকার যে রুলিং পার্টি আছে উনিও ওনার বংশের কেউই যেই হোক না কেন উনার নামও নিয়েছেন আমি সবকিছু। ওনাকে আপকে আদালতে ডেকেছিলাম, যখন উনি পুরো বিষয়টা ডেসক্রাইব করেছিলেন, ডিটেইলে বলেছিলেন। কিন্তু ওনাকে যখন আমি দেখেছিলাম আর আপনাকে সিনেমায় দেখলাম, তখন অনেক সিমিলারিটি ছিল। কিভাবে জয়ললিতার মতো লুক আপনি তৈরি করেছিলেন? ওজন আপনার অতটা তো নয়। হ্যাঁ, না স্যার, আমার না আসলে নিজের উপর খুব দয়া আছে। আমার মনে হয় ভগবানের। যখন আমার কাছে রোলটা এসেছিল, তখন আমি একদম ১ম বার একদম শকে চলে গেছিলাম। আ ডিরেক্টররা আর এই প্রোডিউসার আমার সাথে এসে বসেন আর উনারা আমাকে ন্যারেশন দিলেন। তখন আমি উনাদের এইভাবে দেখছিলাম যে কি সব বলছে এরা? কিন্তু কিন্তু এই সিনেমার যে রাইটার ছিলেন উনি আমার মেন্টর বিজেন্দ্র প্রসাদ গারুজি। উনাকে আমি ভীষণই রেসপেক্ট করি। আমি বললাম, "স্যার আপনি কি বলছেন? আমি ডক্টর জয়ললিতা প্লে করব।" তখন বললেন, "ইয়েস, আই ওয়ান্ট ইউ টু প্লে ডক্টর জয়ললিতা।" তখন আমি বললাম, "এতে সবার আগে অনেক বড় ঝামেলা হয়ে যাবে যে আপনি সাউথের কাউকে খুঁজেই পাননি। আ আপনি একজন নর্থ ইন্ডিয়ানকে দিয়ে প্লে করাচ্ছেন। আর তার উপরে বললেন, ডোন্ট থিংক অ্যাবাউট এনিথিং। এইসব তোমার চিন্তার বিষয় নয়, এটা আমাদের উপর ছেড়ে দাও। এটা আমাদের চিন্তার বিষয়। আর তুমি যেটা করবে এই রোলটা করবে।" আর আমি বললাম, "কিন্তু আমার মুখের সাথেও কোনো সিমিলারিটি নেই জয়া ম্যামের।" আর রজত স্যার এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে, আর এমন কিছু যখন আমি ওনার কথা ভাবি বা যখন আমি ওনার আশীর্বাদ পাই, আমার পুরো চেহারাটাই পাল্টে গেল। আমি ওনার মতো দেখতে লাগলাম। আমার পুরো চেহারা। যদি কেউ বলে আমাকে বলে অ্যাঙ্গুলার ফেস, ওনার রাউন্ড ফেস ছিল, এটা ওটা হাজার রকমের জিনিস, আপনি নর্থ ইন্ডিয়ান, কিচ্ছু যায় আসে না। এরকম একটা শিল্পের জন্য আপনি ওজন বাড়িয়েছেন, মেকআপ করে আ চেঞ্জ করেছেন। ওজন আমার আগেও বেড়েছিল। কিন্তু এমনটা হয়নি যে আমি জয়ললিতার মতো দেখতে হয়ে গেছিলাম। কিন্তু আমি এইজন্য খুব রোমান্টিক, আমার মনে হয় যে এইরকম মহিলাদের আশীর্বাদ পাই। আর এরা আসলে চায় যে আমি এটা করি। আমি সবসময় ভেবেছি যে রানী লক্ষ্মীবাঈ এর কাহিনী কতজন তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু উনি চেয়েছিলেন যে আমি তৈরি করি। আমি এইসব ব্যাপার নিয়ে একটু রোমান্টিক, একটু চিন্তা ভাবনা করি। ডক্টর জয়ললিতার কত উনি চেয়েছেন কাঙ্গনার মধ্যে। আমার মনে হয় ইন্দিরা গান্ধীও চাইছেন যে আমি উনার এই রোলটা প্লে করি। আর আমার কোনোদিন ইচ্ছা ছিল না যে আমি ইন্দিরা গান্ধী হব। আমার কখনো একদম ইচ্ছা ছিল না। মনে হয়েছিল যেন আমাকে বাধ্য করা হয়েছিল এই রোলটা প্লে করার তাহলে জন্য। পরের নাম্বারটা কার? মমতা ব্যানার্জি না মায়াবতী? শিল্পের কাছে কোনো কিছুই কঠিন নয়, কিন্তু আমার জন্য মায়াবতী দেবী ছিলেন। অ্যাজ আ লিডার, I would love to play. এবার জনতার প্রশ্ন। আপনি বলেছিলেন যে নির্বাচনে জিতে গেলে সিনেমা করা ছেড়ে দেবেন। এটা কি সত্যি? প্লিজ এরকম করবেন না, কারণ আমরা আপনাকে সিনেমাতে দেখতে চাই। এই যে সিনেমার কাজ, এটা অল কনজিউমিং কাজ। আর একজন এমপি হওয়ার সুবাদেও আপনি যেটা করেন সেটাও অনেক বেশি ডিমান্ডিং হয়ে থাকে। তাই ন্যাচারালি এখন যখন থেকে আমি এই রাজনীতির কাজের দায়িত্ব নিয়েছি, আমি কিচ্ছু শুট করতে পারিনি। একটা দিনও আমি শুটিং করতে পারিনি। আ আম আমি মার্চ থেকে ক্যাম্পেইন শুরু করেছিলাম। তাই এখন অলমোস্ট ৬ মাস হয়ে গেছে। আর এই যে সিনেমাটা আছে, এটা গত নভেম্বরে আসার কথা ছিল। যখন আমি জানতে পারলাম যে ক্যাম্পেইন আসতে চলেছে আর একজন কংগ্রেস লিডারের সাথে
সাধারণ জনগণ সাদাসিধা হয়, ওরা একটু কনফিউজড হয়ে যাবে যে কংগ্রেস জয়েন করেছে, যে ইন্দিরা হয়েছে, তাই ওটার কারণেও রিলিজ আটকেছিলাম। যাই হোক, কাজের ক্ষেত্রে তো আমার অসুবিধা হচ্ছে, অনেক বেশি অসুবিধা হচ্ছে। আর যদি আমি সুযোগ পাই তাহলে আমি চাইবো যে আমি ব্যালেন্স করি, কিন্তু দেখা যাক কি হয়। এমনটা যেন না হয় যে মুম্বাইয়ের কেউ সিনেমা বানিয়ে ফেললো যে কঙ্গনা পালিয়ে গেছে। স্যার, মুম্বাইতে সবাই খুশি হয়ে যাবে যে কঙ্গনা পালিয়ে গেছে। ওদের থেকে বেশি খুশি আর কেউ হবে না যে কঙ্গনা পালিয়ে গেছে। আমি শুনলাম যে তন্নু ভার্সেস মান্নু 3 তৈরি হতে চলেছে। যদি আপনি ওই সিনেমায় কাজ না করেন তাহলে সিনেমাটা আর কে করবে? ওরা যে কাউকে দাঁড় করিয়ে দেবে আর বলবে যে এই দেখো, এই হলো নকল কঙ্গনা, এটা আসল কঙ্গনা, কঙ্গনা নাম্বার 2, কঙ্গনা নাম্বার 3, সব ব্যবসা চলতেই থাকবে। আশা করছি যে আপনার সিনেমা লোকজনের ভালো লাগুক। আর ইন্দিরাজির যে ক্যারেক্টার ছিল, ওনার যে বোল্ডনেস ছিল আর ওনার যে ডিসিশনস ছিল, সেটা লোকজনদের সামনে আসুক। একটা ব্রেকের জন্য আমায় থামতে হবে, আর ব্রেকের পর আপকে আদালতে কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। তাহলে আপনি রণবীর কাপুরকে সিরিয়াল স্কার্ট চেজার বলবেন? আপনি তো এমন ভাবে বলছেন যেন উনি স্বামী বিবেকানন্দ। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন সুপারস্টার কঙ্গনা রানাওয়াত। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন নিজেরই ফিল্ম ইন্ডাস্ট্রির গ্যাংস্টার। বর্তমানে আপনার দাপট চলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মন্ডিতে আপনার ভাষণ শুনছিলাম, আপনি বলছিলেন যে এত ভালোবাসা, এত সম্মান যতটা অমিতাভ বচ্চনকে দেওয়া হয়, ততটাই সম্মান আমি পাই ফিল্ম ইন্ডাস্ট্রি স্যার, থেকে। আমি বলেছিলাম যে ইন্ডিয়ার থেকে আমি ওরকম সম্মান পাই, ইন্ডাস্ট্রির লোকেরা আমাকে সম্মান দেবে? মানে একটু চিন্তা করুন আপনি। আপনি চোখ বন্ধ করে ভাবুন যে আজ যদি ভারতবর্ষ কাউকে মন থেকে সম্মান করে, ঠিক আছে, টাকা লোকেদের কাছে যত থাকুক, ওরা হিট সিনেমা যাই করুক না কেন, কিন্তু মন থেকে যদি ভারতবর্ষ কাউকে সম্মান করে থাকে, তাহলে সে এরকম অ্যাক্টর, একজন মিস্টার আপনি তো বচ্চন। অন্য কারোর সম্মান থাকতেই দেন না। আচ্ছা দেখুন, আপনি এটা খুব ভুল অভিযোগ করা হচ্ছে আমার উপর। আই উইল নট। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনি মুম্বাইয়ের সিনেমার লোকজনদের নিয়ে কি বলেছেন? আপনি বলেছেন বলিউডের লোকেরা শুধু গাড়ি, টাকা, পার্সের ব্যাপারেই কথা বলে, ওদের কথাবার্তায় না আছে কোনো মাথা, না আছে মুন্ডু। বলিউডের লোকেরা শুধু নিজেদের কথা ভাবে, ওরা আসলে পাগল, খুবই বোকা, ওরা স্টুপিড, ওরা ডাম্প, আর ওরা শুধু প্রোটিন খায়, আর এইভাবে ওদের মাথাটাও খারাপ হয়ে গেছে। স্যার, না, আপনি ওদেরকে ডিফেন্ড করছেন। আপনি না, আপনি এটা বলেছেন না বলেন? আমি অবশ্যই বলেছি, আর আমি এটাতেই আটকে থাকবো পুরোপুরি ভাবে। বলিউডের লোকেরা আপনার কি মনে হয় কি শেক্সপিয়ারের কথা বলে, ওরা আর্ট বা কালচারের কথা বলে, বা ওরা প্রিজার্ভেশন অফ ফোক মিউজিক বা প্রিজার্ভেশন অফ আর্ট বা টেকনিশিয়ান রাইটস অফ লাইফ বা অন্য কিছু নিয়ে কথা বলে নাকি? আমাকে বলুন ওরা কি ধরনের কথা বলে। যদি আপনার সাথে ওদের দেখা হয় তাহলে গসিপ, কার অ্যাফেয়ার কার সাথে, আর নয় ওরা গসিপ করে, না হলে আমি এই ওয়াচ কিনেছি, আমি এই গাড়ি কিনেছি, বা আমি এই ট্রিটমেন্ট করিয়েছি ফেসে, আর বা এই করেছি, এইসব এ ধরনের কথা হয়। আর এটাতেও আমাকে দোষী মনে করা হয় যে আমি এরকম কেন বলেছি। আমি ওখানে 20 বছর কাটিয়েছি, আর ওখানে যদি পার্টিগুলোতে গিয়ে আর এই ধরনের হ্যাঁ, আমি জানি আমি ওখানে যখন যান তখন আপনার সাথে স্বাভাবিকভাবে আলাদা রকম কথা বলবে, আপনার সাথে প্রোটিন শেক নিয়ে কথা বলবে না, আপনার সাথে স্কিন ট্রিটমেন্ট নিয়ে কথা বলবে না। তাই জানেন তো কিন্তু কি দেখুন, হয়? ওরা করে করুক, আপনি করণ জোহরকে বলেছেন যে উনি চাচা চৌধুরী। স্যার, আসলে কি হয় যখন আপনি এমনটা নয় যে আমি যখন 2006-এ আমার প্রথম সিনেমা বেরিয়েছিল, ঠিক আছে? 2018 পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞাসা করেনি। তখন আমি প্রচন্ড বেচারি এবং খুব ট্যালেন্টেড, এর কিছু হয় না। আমি সবথেকে বেশি বেচারি ছিলাম। আপনারা ভাবুন, কখনো শুনেছেন যে ওর নাম কঙ্গনাও একটা অসভ্য? এরকম শোনেননি আপনারা। 2014-তে যেই আমার সিনেমা কুইন এলো, তখনই আমি আনপ্রফেশনাল, আমি এটা, আমি সেটা, আস্তে আস্তে আমার এরকম মনে হলো যে সব আমাকে কোণঠাসা করছে। তারপর যখন তন্নু ভার্সেস মান্নু এলো, এটা সাফল্যের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। সেটার পরে কেসেস, সাইকো, ও রক্তচোষা, ও স্টকার, ওকে জেলে পাঠাও,
একে হঠাৎ করে 10 বছর বাদে একটা মানুষ এত খারাপ কি করে হয়ে গেল যে সাইকো ডাইনি উইচ হয়ে গেল? তাই আপনারা নিজেরাই ভাবুন। তাই এর মানে হলো যে এরা সবাই আমাকে শান্তিতে থাকতে দেবে না। যদি এরা আমাকে শান্তিতে থাকতে দিত, আমি ওদেরকে শান্তিতে থাকতে দিতাম। আর ওরা যদি আমাকে শান্তিতে থাকতে না দেয়, তাহলে আমিও ওদের রাতের ঘুম কেড়ে নেব। আর আপনি রণবীর কাপুরকে সিরিয়াল স্কার্ট চেজার বলবেন? আপনি তো এমনভাবে বলছেন যেন উনি স্বামী বিবেকানন্দ। আপনি না আপনি তো এমনভাবে ওদের ওকালতি করছেন যেন মহানের থেকেও মহান ব্যক্তিত্ব ওরা। আর নিজেও কিন্তু হাসছেন। নিজেও হাসছেন দেখুন। ওরা আপনাকে ফিল্ম অফার করেছে আরে আমার রোল দিতে। বাড়িতেও চলে এসেছিল। তাই বলার বক্তব্য এটাই যে ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে আপনি কাউকে সিঙ্গল আউট করতে পারবেন না। ওরা কতটা জলে আছে সেটা সবাই জানে। আর এখন থেকে নয়, 90s এর 80s এর যদি আপনি কথা শোনেন, সবাই জানে ওরা কতটা জলে আছে। ড্রাগ কেসেস ওদের ওপর, ঠিক আছে? টাডা নিয়ে আপনি দালালি নিয়ে, এখনো হাওয়ালা নিয়ে, ফ্ল্যাশ এইসব ট্রেড নিয়ে, মিটু নিয়ে কোনো কেস নেই যেটা ওদের ওপর নেই। কিন্তু খারাপ মানুষকে আমি খারাপ কারণ হচ্ছি সবার ব্যাপারেই আপনি বলেছেন আয়ুষ্মান খুরানা নাকি তোষামোদ করে। না, ও যদি আমার দিকে আঙুল তোলে, আয়ুষ্মান খুরানার ইন্টারভিউ পড়ুন, যখন ও সাকসেসফুল ছিল না। ওর ইন্টারভিউতেও বলেছিল যে আমার রোল মডেল হলো কঙ্গনা, ঠিক আছে? তারপরে ও কিছু কাজ পেতে শুরু করলো, এটা ও অন রেকর্ড বলেছিল। তাতে ও আমাকে অ্যাটাক করেছে। কি এমন হলো? কেন ওর চিন্তা ভাবনা পাল্টে গেল? কাউকে তোষামোদি করে ও হয়তো কাজ বাগাবে। তাই সরল মানুষ সোজা সাপটা কথা বললেই ব্যাস ও সব থেকে বেশি খারাপ হয়ে যায়। এই মহান ইন্ডাস্ট্রিতে, পূর্ণ পবিত্র ইন্ডাস্ট্রিতে কারোর সাথে কারোর কোনো সমস্যা নেই, শুধু আমি হচ্ছে একমাত্র সমস্যা, ব্যাস। আপনি ডায়লগও একদম বেছে বেছে বলে থাকেন। আপনি বলেছেন যারা স্টার কিড তারা নাকি সেদ্ধ ডিম। আমি স্যার দেখুন কি হয়েছে আসলে, যে লোকেরা আছে, ঠিক আছে? আমরা স্ক্রিনের লোকেরা এরকমটা দেখতে চাই যে যারা রোদের মধ্যে আছে, যাদের মধ্যে কোনো রকমের ক্যারেক্টার, যেমন আমাদের ছোট শহরের যে বাচ্চারা আছে, ছেলেরা আছে বা মেয়েরা আছে, এদের স্কিনের ট্রিটমেন্ট করে প্রয়োজনের থেকে বেশি, এত বেশি সেটাকে হোয়াইটেনিং করে, এত বেশি ইনজেকশনস দিয়ে, এত বেশি ওটাকে পিলিং করে, প্রয়োজনের থেকে বেশি ওরা ওটাকে গ্লাস স্কিন তৈরি করে। যেমন ফর এন এক্সাম্পল, যখন আমি দত্তর ক্যারেক্টার করছিলাম, তখন আমি সব স্কিন ট্রিটমেন্ট, আর মিসেস গান্ধীর রোলের জন্য যখন আমি এজিং এর জিনিসপত্র যেগুলো আমার দরকার, যেটাতে আমি ওই রকম জিনিস, এরা সব রোলেই জিমে যায়। এরা সব রোলের জন্যই নিজেদের ফেসে ওই বোটক্স করায়। যে কোনো রোল হোক, এদের মেকআপ একই থাকে, চুল পিছনে উঠতে থাকে। তাই এদের চেহারা, অনেস্টলি স্যার, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, এদের একটু ন্যাচারাল হতে হবে। রোদে বের হও, একটু বাইরের জগৎটা দেখো, পৃথিবীটা কেমন। ওরা এসি গাড়ি থেকে বাড়ি, বাড়ি থেকে গাড়ি, আর বাইরে বেরিয়ে কথা কিভাবে বলে, হাই আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দ্যাট। আর আর সব থেকে বড় কথা, যেসব লোকেদের 40 বছর বয়স হয়ে গেছে, যেসব মেয়েরা 35, 32, 33, ওরা স্টার কিডস, আর ওরাও কথা বলে কিডস এর মতো। ভাবুন, একটা 40 বছরের লোক কিডস এর মতো কথা বলছে, কেমন লাগবে আপনাদের? আর ওইসব মেয়েরা 30 বছরের বয়স, ওরা কিড হয়ে আছে, ওই পিঙ্ক গ্লাসেস ওরা হাতে তুলে নিয়েছে, আর যেখানে বাচ্চাদের মতো সব। আমি স্যার, আপনি এসব দেখেন না, আপনি আপনি এটা দেখেন যে আমি ওদের কি, এটা বলেন না যে আমার কতটা ট্রমা হয় ওদের সাথে দেখা হলে। আমি ভাবতে থাকি এটা কি ছিল, এটা কি দেখলাম আমি, মাই গড। আমি স্যার, আমারও ওপরে কতটা টর্চার হয় এদের সাথে দেখা হলে, সেটা কেউ ভাবে না। কিন্তু যখন আপনাকে সিনেমা অফার করে ওরা সবাই, তখন অ্যাকসেপ্ট করেন না? আমাকে সলমান খান যেটা করেছে বজরঙ্গি ভাইজান, আর সুলতান অফার করেছিল। শাহরুখ খানের সাথেও 0 সিনেমার অফার এসেছিল। আমির খানের সাথেও এসেছিল, স্ক্রিপ্ট নিয়ে কাজ করার কথা, তৈরি হচ্ছিল সেটা।
আর কিন্তু ওটার জন্য আমি, কারণ দেখুন যে কিন্তু মানুষটা, বজরঙ্গি ভাইজান তো খুব ভালো সিনেমা ছিল। কিন্তু আমার কথাটাও একটু শুনুন। হ্যাঁ, বলুন। সরি, সরি। স্যার আসলে কি হয়েছে, আমি যখন ২০০৬ এ স্ট্রাগল শুরু করেছিলাম, তখন ওই সময় আমি অনেক কাজ আমি আপনাকে সিরিয়াসলি বলছি যে আমি অনেক কাজ খুঁজেছি। এদের মধ্যে কেউ আমাকে কাজ দেয়নি। কেউ আমাকে দেয়নি কাজ। অ্যাজ আ মানে পিছনে দাঁড়িয়ে থাকার কারণ এই সময় আমি সব ধরনের কাজ করেছিলাম। পিছনে দাঁড়িয়ে থাকার কাজটুকু আমাকে দেয়নি। তারপর আমাকে একটা সিনেমা আসে যেখানে আমি নিজেই নিজের ওই সিনেমায় হিরো। আপনি নিজেই ভাবুন না। আমি নিজেই ওই কুইন। সিনেমার হিরো, হ্যাঁ, 'কুইন' ২০১৪ তে আমি সাফল্য পেয়েছি। তারপর এদের সবার ফোন আসা শুরু হলো। আমারও তোমাকে চাই, আমারও তোমাকে চাই। ফোনের পর ফোন প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অফার করে। কিন্তু তখন আমার দর্শকের সাথে এমন সম্পর্ক ছিল যে ওরা আমাকে দেখতে চাইছিল। তখন আমার মনে হলো যে এটা আমার কাছে একটা আলাদা অপরচুনিটি এসেছে যেটা কোনো মহিলার কাছে আজ পর্যন্ত আসেনি। আ এসেছে ছিল এরকম মহিলা, বৈজয়ন্তী মালা ছিলেন, শ্রীদেবী ছিলেন। ওনারা নিজেদের যোগ্যতায় সিনেমা করতেন, তাই না? তাই আমার মনে হয়েছিল যে আমি যদি কারোর, দেখুন কি হয়, কোনো বড় গাছের তলে ছোট গাছ কখনোই দাঁড়াতে পারে না। ইউ নো? তাই আ তাই আমি জানতাম একটা সিনেমার আমির খান, আমাকে আর উনি ভালো পারফরম্যান্স করতে দেবেন নিজের সিনেমায়, নিজেরাই ভাবুন। সালমান খানের একটা সিনেমায় হিরোইনের কি বা এক্সিস্টেন্স থাকে? কারণ সালমান খান ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ। তাই আমার মনে হয়েছিল যে আমি নিজের দেশের মেয়েদের জন্য এমন একটা উদাহরণ হয়ে যাই যে আমরা নিজেরাও করতে পারি। আমাদের সবসময় আপনি যেরকম বললেন আমার কাছে এটা সহজ ছিল না। দ্য টেম্পটেশন টু লেট গো অফ ওয়ার্কিং উইথ সাচ বিগ, একদিক থেকে দেখতে গেলে এরা একদিক দিয়ে দে আর জায়ান্টস অফ দ্য ইন্ডাস্ট্রি, ইউ নো? ওদের আপনি অনেক কিছু শিখতেও পারবেন। আর দিস পিপল আর দ্য পিপল হু আর মাই ফ্রেন্ডস, ইউ নো? অ্যান্ড দ্য স্পেশালি সালমান ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড আমির ইজ জাস্ট সো নাইস। তাই আমি ওই অপরচুনিটিস হারিয়েছি, কিন্তু ওটার পেছনে আমার একটা স্ট্র্যাটেজিও ছিল যে আমাদের মহিলাদেরও কিছু ক্রেডিট পাওয়া উচিত। তাই না? সব আপনি বলুন। খানদের তো স্ট্র্যাটেজি বোঝা গেল। তো আপনার কি ছিল? কিন্তু অক্ষয় কুমারকে আপনি না করেছেন। তো অক্ষয় কুমার আমার কাছে সিনেমায় নিয়ে এসেছে 'সিং ইজ ব্লিং'। তারপর আরেকটা ওটার মতো একটা কিছু ছিল। যাই হোক, উনি তো এরকম সিনেমাই করেন, কি আর করবেন? কিন্তু আমি এমন একটা সুযোগ পেয়েছি একটা মেয়ে হয়ে, আমি আমার নিজের অস্তিত্ব তৈরি করেছি স্যার। মেয়েদেরকে মধ্যে কতজনকে দেশ এরকম সুযোগ দেয় যে নিজের অস্তিত্ব তৈরি করতে পারে। তাই আমার এই অস্তিত্ব তৈরি করেছি। আর তারপর যত শক্তিশালী মহিলারা আছেন, যারা বর্তমানে আ যে কেউ আমাদের 3 টাইমস প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, কিন্তু আমরা তো তার ব্যাপারে কিছুই জানি না। উনার জীবনটা কিরকম ছিল, কেমন ছিল না। তাই কেন? কারণ কেউ ওর উপর টাকা লাগাতে চায় না, একজন বুড়ি মহিলাকে নিয়ে গল্প বানাতে চায় না, কেউ পলিটিক্স এ ইন্টারেস্টেডই নেই। আর পলিটিক্স এ যেটা হয়, যদি কাজ করতে চান আপনি পলিটিক্স এ সিনেমায়, তাহলে তো ওই গলা কাটা আর এইসব তো আপনি এসবের জন্য প্রস্তুত থাকতেই হবে। তাই এইসব জিনিস আপনি এগুলো একা এমন অ্যাক্ট্রেস যে সব খানদের সাথে, সব কুমারদের সাথে, সব কাপুরদের সাথে কাজ করবেন না বলে দিয়েছেন। স্যার, এটা আমি এইজন্য করেছি কারণ জনগণ, আমি বললাম তো আমি আগে কাজ চাইতাম। এমনটা নয় যে আমি চাইতাম না। ঘুরে দেখুন, বেড়াতাম। ফিল্ম আমি দরজায়, ইন্ডাস্ট্রিতে দরজায় তো ঘুরে বেড়াতাম। উদীয়মান সূর্যকে সবাই প্রণাম করে। যদি আপনি সফল হন তাহলে সবাই আপনার পেছনে দৌড়বে। হ্যাঁ, তাহলে ওদের সূর্য চমকাচ্ছে, তাহলে আমি কেন সাইড রোল নেব? কিন্তু ওরা এটা বলে যে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে এত খ্যাতি দিয়েছে, সেই ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চায়। যে থালায় খায় তাতেই আবার ছাই ফেলে। এরকম অনেক সিনেমা সুপারস্টার আছে, মেয়েরা আজ পর্যন্ত হয়তো একটাই হিট সিনেমা দিয়েছে। কিন্তু ওরা থালায় ছাই ফেলছে না। কিন্তু আমার মতো লোকেরা থালায় ছাই আচ্ছা, ফেলছে। দেখুন, আপনার ব্যাপারে করণ জোহর একটা শের লিখেছিলেন। উনি লিখেছেন যে, "লগা লো ইলজাম, হাম ঝুকনে ওয়ালোं में से नहीं, झूठ बोलते जाओ, बनो गुलाम, हम बोलने वालों में से नहीं।" এটা আমার জন্য লিখেছেন উনি। এবার আপনি যখন কিছু বলেছেন, ওনার উত্তরে উনি টুইট করেছিলেন, কিন্তু আপনার নাম তো উনি লেখেননি, কিন্তু আমার মনে হয়েছিল ওটা আপনার ব্যাপারেই। যেভাবে আমাকে সাইকো বলে বা এই ধরনের যেভাবে আমার উপর কেস করে জেলে পাঠানোর চেষ্টা করছে। আরেকজন ভালো সাকসেসফুল ইয়াং অ্যাক্টর আছে যে আত্মহত্যা করে নেয়। আর তার আগেও অনেক নিজের ইন্টারভিউতে বলেছে যে ইন্ডাস্ট্রিতে আমাকে টর্চার করা হয়। আমার সাথে যেটা হয়, আমার প্রতি যেটা হচ্ছে কোনো কিছু ষড়যন্ত্র করা হচ্ছে।
তাই ও আত্মহত্যা করেছে। তাহলে আপনি পুরো দেশের নজরে তো আসবেনই। আপনার ওখানে কি চলছেটা কি? আপনি আপনার বাড়িতে পার্টি ডাকেন, নিজের ফটো তোলেন যেখানে লোকেরা সবাই ড্রাগস নিচ্ছে। তাই লোকজন তো আপনাকে জিজ্ঞাসা করবে, নিজের কুকর্ম আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আর আর খারাপ কে হচ্ছে আমি। কেন? কারণ আমি বলেছি। এবার চিন্তার ব্যাপারটা হলো এটাই যে এসব কাজকর্ম করার পরেও ওদের সবার সাহস হয় যে ওরা আমাকে কোয়েশ্চেন করছে। ওরা নিজেরা বলছে না যে এই ড্রাগ পার্টিটা কেন চলছিল? এই মানুষটা যে আত্মহত্যা করেছে বেশ ভালো শক্তপোক্ত একটা ছেলে। কিছু একটা রিজন তো ছিল, কোনো একটা কুকর্ম তো আছেই না এই ইন্ডাস্ট্রিতে, না? যে জন্য আউটসাইডার এইভাবে চলে যাচ্ছে। দু একটা প্রশ্ন আমরা নিতে পারি? আপনি আপনার ডায়ালগ নিজেই লেখেন। তাই ম্যাম প্লিজ আপনার কোনো ফেভারিট ডায়ালগস শুনিয়ে দিন। এরকমটা নয় যে আমি আমার ডায়ালগ নিজেই লিখি। কিন্তু হ্যাঁ, আমি আমার ডায়ালগ যেগুলো থাকে অনেক ইম্প্রোভাইজ করে থাকি। আম সেরকম তো এখন কোনো ডায়ালগ মনে পড়ছে না। কিন্তু এনার কথা শুনে আমার এই ডায়ালগটা অবশ্যই মনে পড়ছে কুইনের, সেটা মেরা আভি হাল গুপ্তা আঙ্কেল জেসে হো গয়া, খায়া পিয়া কুছ নেই আর বদনাম হো গয়া। তো আই থিংক ওই ডায়ালগটাই বেশি মানানসই হবে। শত্রুঘ্ন সিনহা এই ডায়লগটা বারবার বলেন যে খায়া পিয়া কুছ নেই, প্লেট তোড়ে আঠানা। ওটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজকর্ম উনি করছেন সারা জীবন, যে ওখানকার হত্যাকর্তা আছে নিজেকে বলে যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের সম্পত্তি আর আমাদের রাজ্য এটা, ওরা কাজকর্ম করে যাবে। আর যখন আমি এলাম তখন এরা ড্রাগসে ফেসে যায়, হাওয়ালাতে ফেসে যায়, এরা টেরোরিজমে ফেসে যায়, জানি না কোথায় কোথায়, বাকি সবার পিয়ার এরকম। আর ও জবে থেকে এসেছে তবে বদনাম করে দিয়েছে। এবার আপনি কাকে কাকে বদনাম করেছেন সেটা নিয়ে কিছু অভিযোগ আছে আমার কাছে। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর কঙ্গনা রানাওয়াতের ওপর পরের অভিযোগ। ভালো হয়েছে কোনো মহান ব্যক্তির কোনো ভালো মানুষের কথা এখানে তো বলা তো হলো, না হলে তো সব চোর ডাকাত ক্রিমিনাল লোকের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছিল। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন অ্যাক্টর, প্রডিউসার, রাইটার, ডিরেক্টর কঙ্গনা রানাওয়াত। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি প্রত্যেকের সাথেই ঝামেলা করেন। আই ডোন্ট এগ্রি। দেখুন, সব লোকেরা বলে, একটু আগেই আপনি বলছিলেন সুশান্ত সিং রাজপুতের ব্যাপারে, আপনি ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রির সাথে ঝামেলায় জড়ালেন। ইয়েস স্যার, জানেন ব্যাপারটা কি? আমার একটা ফিলোসফি আছে যে আমাকে বিরক্ত না করলে আমিও তোমাকে বিরক্ত করব না। আমার আমার সব লড়াইগুলো গুনে দেখুন, আমাকে আগে বিরক্ত করা হয়েছিল। আমাকে এরা সবাই নিজেরা, যেমন পতঙ্গরা আগুনের দিকে এগিয়ে যায় পোড়ার জন্য, এরা নিজেরা আমার কাছে আসে, আমার কাছে আসে এরা সবাই। তাই আমি এটা বলতে চাই যে আমার সবাই ওরা সবাই, আপনি আমাকে বলুন যে যদি এরা সবাই আমাকে টর্চার না করত, যদি আমাকে হুমকি না দিত, জেলে পাঠানোর চেষ্টা না করত, লিগ্যাল কেসেস যদি না করত, আর একদিন বসে সত্যি সত্যি আমাকে এই মোমেন্টটা যদি না আসতো, তাহলে আমি আত্মহত্যাই করে নিতাম। আর আমি আপনাকে এরা বলেছিলাম যে এখানে আমাকে এরকম উপদেশ দেওয়াও হয়েছিল যে তুই এখনো মরে গেলেই শান্তি হবে। তাই আপনি বলুন আমি দেখুন, এটা আপনিও এরকম কথা, উদ্ধব ঠাকরে তখন মুখ্যমন্ত্রী ছিলেন। এবার না দেখুন, কেউ না কি স্যার। জলে নেমে কুমিরের সাথে লড়াই করে? আপনি বলছেন আমার কিচ্ছু করতে পারবে না। যেটা মহারাষ্ট্রতে হয়েছিল, আমাকে গালাগালি দেওয়া হয়েছিল, আমাকে ওপেনলি গালাগালি দেওয়া হয়েছিল, আমাকে যেটা বলছে সব রকমের নোংরা কথা বলা হয়েছিল। আমি ছোটবেলা থেকেই যাই করে থাকি আমি কখনো কারোর কাছ থেকে ফেভার নিইনি, আমাকে হারামখোর বলা হয়েছে। আমি যেরকম সৎভাবে জীবনটা কাটাই আমার, আর যেভাবে আমি নিজের জীবন কাটাই, এই ধরনের কথা আমাকে পুরো সমাজের সামনে বলা হয়েছিল। আপনিও তো বলেছেন যে মুম্বাইয়ে আপনার ভয় লাগে। আপনি বলেছেন মুম্বাই পাক অকুপাইড কাশ্মীরের মতো হয়ে গেছে। স্যার, কিন্তু যখন একজন, আপনি নিজে ভাবুন, আপনি মুম্বাইতে থাকেন আর দুজন সাধুর গণপিটুনি দেওয়া হয়, সবার সামনে হত্যা করা হয়, আর আপনার যে প্রশাসন আছে আর আপনার যে পুলিশ কমিশনার মজা করছে ওনাদের সঙ্গে রোজ, আর কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে আপনার তো এই ধরনের ইনসিকিউরিটি হবেই, কারণ আমরাও তো ওপেনলি হিন্দু।
তো আমাদের তো ভয় লাগবেই। তাই যদি আমি ভয় পাই আর আমি যদি এই কথাটা বলে থাকি, যেটা আই থিংক একটু বেশি বলে ফেলেছি, তাহলে কি এটা ওনার বলা উচিত ছিল না যে কঙ্গনা আপনি একটু বেশি ভাবছেন, বাট ইউ আর সেফ। যদি আমি কমিশনার অফ পুলিশ হতাম বা আমার প্রশাসন থাকতো, তাহলে কোনো মেয়ে যদি এরকম চিন্তিত থাকতো যে সাধুদের পালঘরে যেটা হয়েছে, সবাই মিলে ভিড়ের মধ্যে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। পুলিশ ওখানে ছিল, হাবিলদার ওখানে ছিল, তাই আপনার বলা উচিত ছিল যে মেয়েটা হয়তো এরকম মনে হচ্ছে কিন্তু আপনি সুরক্ষিত। উনি কি বললেন? ও হারামখোর। এইসব বলার লিবার্টি কোথায় পায়? কিভাবে? কারণ কারণ আমি কোনো ফিল্মি নেপোকেট নই, কারণ আমি কোনো রাজনীতির নেপোকেট নই, তাই জন্য উনি আমার সাথে যাকেই দেখি গালাগালি দিতে শুরু করে, যেই পাচ্ছে গালি দিচ্ছে আমাকে। আপনিও তো কিছু কম যান না। আপনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এটা বলছেন যে আমি তোমার মতো আমার বাবার নাম, যশ আর ক্ষমতা নিয়ে থাকি না। তাই যখন কোনো মানুষ, স্যার দেখুন, আপনি আমার ব্যাপারগুলো ঠিকভাবে তুলে ধরছেন না। আই থিংক কিভাবে তুলে ধরছেন না। আপনি যদি কোনো মানুষ, আপনি ভাবুন, যদি কোনো মানুষ চেয়ারে, যদি আমাদের একজন গার্জিয়ান, যিনি আমাদের গার্জিয়ান, আমাদের রক্ষক, আর যার এটা করা উচিত ছিল, ঠিক আছে, আপনার এরকম মনে হয়েছে, আপনি আমার সাথে কথা বলুন। ওই ম্যাচুরিটি ওনার মধ্যে কোথা থেকে আসতো? যদি উনি কোনো লড়াই করতেন, যেভাবে উনি ছোট বাচ্চাদের মতো কথা বলছিলেন, তাই স্বাভাবিকভাবেই উনি সবকিছু খুব সহজেই পেয়েছেন। আর এই ভাবনাটা আমার হয়েছিল যে এনার মধ্যে কোনো পলিটিশিয়ানের ট্যাক্টফুলনেস বা কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা কোনো রকমের কোনো একটা পলিটিশিয়ানদের নিজেদেরও একটা চার্ম থাকে। ওনারাও প্রত্যেকটা জিনিসের শাইন করে বেরোতে চায়। আর ওরাও প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার যেটা হচ্ছে, নিজেরাই নিজেদের বিল্ড করতে চায়, নিজেদের ইমেজ। মানে যারা ট্যাক্টফুল পলিটিশিয়ান হয়, যারা পরিশ্রম করে। কিন্তু ইনি তো একজন বিগড়ে যাওয়া ছেলের মতো কথা বলছেন, মানে বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। তাতে ওনার কি? লোকসান তো আপনার হলো। আপনার বাড়িতে বুলডোজার চলল। স্যার, আমার শুধু ওটাই লোকসান হয়নি, আমার আরও অনেক বেশি লোকসান হয়েছে। আমি একজন মহিলা হওয়া সত্ত্বেও ওদের আমাকে গালি দেওয়ার একটা অভ্যেস তৈরি হয়ে গেছে। এটা শুধু মহারাষ্ট্রে নয়, পাঞ্জাবেও দেখা যাচ্ছে নোংরা নোংরা গালাগালি, পুতুল বানিয়ে চটি দিয়ে মারা। একজন মহিলার প্রতি ওদের ইন্টিগ্রিটি, কোনো রকম গয়না টাকার থেকে অনেক বেশি প্রয়োজন এটার। আর আমাদের মেয়েদেরকে দেখুন, যখন দেখো যার ইচ্ছে হচ্ছে নোংরা গালাগালি দিচ্ছে। তাই আই থিঙ্ক এই দেশকে একটু তো কাম ডাউন করতেই হবে। আপনি মেয়েদেরকে এইভাবে নোংরাভাবে ট্রিট করতে পারেন না। কিন্তু কিছু ভালো কথাও তো আছে। ফাইনালি যখন আপনি আপনার কনস্টিটিউশন মান্ডিতে, তখন যোগী আদিত্যনাথ মুম্বাইয়ের ঘটনার কথা বলেন। উনি বলেন যে বিরোধীদের সাথে লড়াই করার জন্য রানী লক্ষ্মীবাইয়ের মতো সাহসিকতা আর চেতনা আছে কঙ্গনার মধ্যে। ইনি মুম্বাইতে উদ্ধব ঠাকরেকে রাস্তায় টেনে এনে জল খেতে বাধ্য করেছেন। ভালো হয়েছে কোনো মহান ব্যক্তির কোনো ভালো মানুষের কথা এখানে বলা তো হলো, নাহলে তো সব চোর ডাকাত ক্রিমিনাল ওদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল। তো স্যার, আমার তো এটাই বলার আছে যে উনি আমার সম্পর্কে খুব ভালো ভাবনা পোষণ করেন। যোগীজি আমার কাছে খুবই পূজনীয়, আমার দাদার মতন উনি। আমার সম্পর্কে খুব ভালো ভাবেন উনি, কিন্তু কেন রাখছেন? আমাদের কি হয়, কিছু মানুষকে আমাদের এমনি ভালো লাগে, ওরা আমাদের কাছে এনার্জি। কিছু মানুষকে আমাদের খুব খারাপ লাগে। আরে ইন্ডাস্ট্রির লোকেরা তো আমাকে পছন্দই করে না, সহ্যই করতে পারে না। আর আমি যদি সিম্পল ব্রিদিংও যদি করি, যদি কিছুও না করি, তবু ওরা আমাকে শেষ করে দিতে চায়। কারণ আমি কি ওদের উপর কেস করেছি? না, ওরা আমাকে কেস দিয়েছে। ওরা আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, কারণ আমি ওদের তাহলে পাত্তাই দিই বিজেপির না। লোকজন আপনাকে এত পছন্দ করে কেন? ওরা খুব পছন্দ করে। কেন? কারণ আমি সত্যি সৎ আর ভীষণ বিশ্বস্ত। যেসব লোকেরা সৎ আর বিশ্বস্ত, তারা তো এমনিতেও ওদের কাছে ভালো হবে, তাই না? রাক্ষস তো রাক্ষসদের সঙ্গে থাকবে, দেবতা তো দেবতাদের সঙ্গে থাকবে। কিন্তু আমি শুনেছি বর্তমানে ওরাও খুবই চিন্তিত। নাড্ডাজি আপনাকে বলেছেন কম কথা বলো, চুপ থাকো। দেখুন, ব্যাপারটা এরকম স্যার যে এখন আমি বেশিক্ষণ ধরে নিজের সবকিছুর সঙ্গে লড়াই করে এসেছি। আর পলিটিশিয়ান হয়ে আমার মাত্র ১-২ মাসই হয়েছে শুধু।
তাই এই সব কিছুর জ্ঞান পলিটিক্সের সেটা তো আমার কাছে জানা সম্ভব নয়। তাই পার্টির গাইডলাইন্স আমার কাছে আসে যে আপনি এইভাবে পার্টির গাইডলাইন্স মেনে চলুন। তাই আমার মনে হয় সেটা তো একটা আমার জবের একটা অংশ, তাই না? কিন্তু এটা কিন্তু তো পার্টির কিন্তু এই গাইডলাইন্স। ব্যাপারটা নিয়েও আমার এগেইনস্টে ব্যবহার করা হচ্ছে। একে তো তিরস্কার করা হচ্ছে, একে তো গালি দেওয়া হচ্ছে, একে এই একে সেই। মানে ওরা একজন সিনিয়রের মতো আমাকে পার্টির কোনো গাইডলাইনও দেবে না। আজব তো এটা ব্যাপার। কি পার্টির গাইডলাইন যে আপনি কৃষকদের ধর্ষক বলবেন? এটা কি পার্টির গাইডলাইন যে আপনি কৃষকদের ব্যাপারে আপনি এই ধরনের যে ওখানে লাশগুলো ঝুলছিল? স্যার দেখুন আপনি কতটা খারাপ করে আমাকে পোর্ট্রে করছেন। আমি জানি না এখানে কিরকম না আদালত দেখুন, এখানে চলছে। আপনার বলা কথাগুলোই কিন্তু লেখা আছে। আপনি এটা বলেছেন যে যেখানে কৃষক আন্দোলন হচ্ছিল ইয়েস, ওখানে। ইয়েস। এখন, এখন, এক্ষুনি, হুম। এক্ষুনি চেঞ্জ করলেন উনি। আপনি প্লিজ এটার এডিট করবেন না। এডিট করবেন না এটা। কারণ কারণ এখন রাজাত স্যার পুরো মিডিয়াকে রিপ্রেজেন্ট করছে। পুরো মিডিয়াকে। যে একটু আধটু শুনেছে ওটাই হেডলাইনস। সোজা চেপে দাও। তাই আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে যেখানে কৃষক আন্দোলন হয়েছিল, সেই জায়গায় যেখানে কৃষক আন্দোলন হয়েছিল, ওখানে যেটা হয়েছিল লাশ ঝুলছিল। খুন হয়েছিল, যেটা আমার কাছে পুরো কভারেজ আছে, আমি দেখিয়ে দিতে পারি। ওখানে রেপ হয়েছিল। গ্যাং রেপ হয়েছিল, ওটারও আমার কাছে কভারেজ আছে, আমি দেখিয়ে দিতে পারি। আমি কি বলেছিলাম যে কৃষকরা এটা করেছে? না, আমি বলেছিলাম হামলাকারীরা এই ব্যাপারটা যেটা হয়েছে সেটা টেক ওভার করেছে। কিন্তু তবুও আমি যখন এই ব্যাপারটা মিডিয়াতে সব জায়গায় আছে, এই ব্যাপারটা সব বাচ্চারা জানে, ঠিক আছে? কিন্তু যখনই কোনো একটা বেচারি মেয়ে এই ব্যাপারটা বলে তখনই সবাই, আরে ও বলে দিল, এই মেয়েটা তো বলে দিল। তাই এমন অ্যাক্টিং করে যেন আরে এই কিরকম স্পষ্টবাদী। আর তোমরা ওটা দেখলে না যে 1 লাখ নিউজ আইটেম এটা বেরিয়েছিল? মানে কিরকম সব লোকজন। সো আই ফিল অ্যাজ আ পারসন আমার খুব অবাক লাগে যে এই পৃথিবী যেটা করছে শক্তিটাকে দেখে মিথ্যে বানিয়ে দেয়, সত্যিটাকে দেখে মিথ্যে বলে আর মিথ্যেটাকে মিথ্যে নিয়ে বেঁচে থাকে। আর তারপর আরেকজন মানুষ যে কিনা সাধারণ যে মানুষটা কোনো এসব জিনিস জানে না, আগেরটা পিছনেরটা আগে, প্লাসটাকে মাইনাসটাকে তাকে বদনাম করে। লিটারালি যেটা করে একদম ছেড়ে কথা বলে না। এরকমই এই পৃথিবী। আচ্ছা, এটা নিয়ে রাহুল গান্ধী কি বলেছে সেটা আপনাকে বলবো? এবার আপনার হেডলাইনের ওপরে উনি বলেছেন, তাহলে বলুন। না, উনি টুইট করেছেন, উনি লিখেছেন যে ভাজপা সাংসদের থেকে এরকম কথা বলা বিজেপির কৃষক বিরোধী নীতি আর উদ্দেশ্যের এটা একটা প্রমাণ। সবার প্রথমে তো আমার মনে হয় যে আমাদের পার্টির যে পলিসিগুলো আছে সেটা পার্টি ভালো করে ক্লিয়ার করে দিয়েছে। আমার এটা ভুল হয়েছিল যে কিছুক্ষণ সময়ের জন্য এটা ভুলে গেছিলাম যে এখানে এখন আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন ম্যাটার করে না। আমাকে পার্টির পলিসির সাথে থাকতে হবে। পার্টির পলিসি হলো সবকা সাথ সবকা বিকাশ। ওরা ওই দুষ্কৃতদের নিয়ে কিছু ভাবছেই না। ওরা ভাবছে এই কৃষকদের ব্যাপারে যাদেরকে নিয়ে ওরা পাশে চলতে চায়। ওদের কনসার্ন হচ্ছে শুধু কৃষকরাই। কিন্তু আমি যেটা করেছি, এক ধরনের কটাক্ষ করেছিলাম ওই দুষ্কৃতীদের যারা ওই আন্দোলনকে হাইজ্যাক করেছিল, ওদেরকে করেছিলাম। কিন্তু আমার পার্টির যে পলিসি আছে, আমি আমি একদমই ওদের সাথেই আছি। তাই এইভাবে এই ব্যাপারটার মধ্যে এভাবে ঘি ঢেলে আমাকে নিচু দেখানোর চেষ্টা করছে আর এইভাবে কথা বলছে যে মানে না, না, আপনি কৃষকদের নিয়ে ভাবছেন কিছু? স্যার আমি 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 নিজে একজন কৃষক। আমার ফ্যামিলি একজন কৃষকের ফ্যামিলি। আমার ছোটবেলা থেকে ফার্মিং করে আসছি। আমাদের ছোটবেলায় যে ফার্মিং এ হারভেস্ট করা হতো, সেখানে আমি খাবার নিয়ে যেতাম জমিতে সবসময়। আমি শুনেছিলাম আপনার প্যারেন্ট বলতো যে চাষাবাদ করো সেটাই ঠিক হবে। ঠাকুমা বলতো এটা। হ্যাঁ, তাই আমরা হলাম কৃষক। কিন্তু একেক রকমের এখন কৃষকদের পরিধি যেটা আছে, সেটা এক ধরনের যেটা হলো আপনার মনে কি এমন কোনো চিন্তা কখনো এসেছিল যে যেখানে কৃষকরা বসেছিল ওখানে ধর্ষণ হতে পারত, ওখানে হত্যা হতে পারত? না, আমার মনের মধ্যে এটা ছিল যে ওই কৃষক আন্দোলনকে পুরোপুরিভাবে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। এই কৃষক আন্দোলনের এটা মধ্যে এই জন্য দিয়ে কাঙ্গনা, কারণ একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা আপনি প্রথমবার বলেননি। এখানে আমার কাছে ডিসেম্বর 2020 বিবিসি 88 বছর বয়সী এক বয়স্ক মহিলার ভিডিও পোস্ট করেছিল। তখন আপনি বলেছিলেন যে এ তো সেই ঠাকুমা যিনি 100 টাকা নিয়ে এসেছিলেন। না, আমি বলেছিলাম যে এখানে যেটা হয়েছে দৈনিক মজুরি নিয়ে। আর ওই দৈনিক মজুরির যে ভিডিও আছে ৫০০ টাকা নিয়ে শাহিনবাগে সবাইকে দেওয়া হচ্ছিল, বিরিয়ানি দেওয়া হচ্ছিল। ওটা তো সবাই দেখেছে। সবাই দেখেছে এই ভিডিও। আপনি যদি চান তাহলে আপনার সামনে প্রডিউস করে দেবো আদালতের সামনে।
কিন্তু আমাকে এইভাবে বলবেন না যেন আমার ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, না আমি আন্দোলনে গেছি, না আমি কোনো অপারেট করেছি। সেটাই দেখেছি যেটা গোটা দুনিয়া দেখেছে, কিন্তু আমাকে বলছে যে তুমি দেখেছো কিন্তু সেটা বলে দিয়েছো। এবার এতটা বুদ্ধিমতী আমি নই, আমি দেখেছি যে ওখানে লোকেদের দৈনিক মজুরিও দেওয়া হচ্ছিল আর লোকেদের বিরিয়ানিও খাওয়ানো হচ্ছিল, আর সেটা নিয়ে আলোচনা গোটা দেশে হয়েছে যে ওই 500 টাকা দিয়ে সবাই দৈনিক মজুরি পাচ্ছিল আর বিরিয়ানি দেওয়া প্রত্যেকটা হচ্ছিল। সাবজেক্ট নিয়ে আর ওই সেম লোকেরা যাদের শাহিনবাগে দেখা গেছিল সেই সব লোকগুলো ওখানে আইডেন্টিফাইও করা হয়েছিল যে এই মানুষগুলোই উঠে ওখানে চলে গেছিল। তাই যে ব্যাপারটা পুরোপুরি পৃথিবী দেখেছে, আপনারা আমাকে টার্গেট করছেন তার জন্য, তাহলে করুন, কোনো ব্যাপার না। সব আপনারা সাবজেক্ট করুন নিয়ে কি তাহলে। আপনাকে কথা বলতেই হবে? স্যার, এরকমটা নয় যে আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলি, কিন্তু যদি আমাদের দেশে কোনোভাবে যেটা হচ্ছে বিদেশি শক্তি যেটা আছে যদি ফাঁপা করতে চায়, যদি আতঙ্কিত করতে চায়, যেরকম পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, বাকি দেশগুলোতেও তৈরি হচ্ছে, সেটা যদি করতে চায় তাহলে আমরা এতটাও তো কাপুরুষ নই, এতটাও তো আমাদের জীবনকে ভালোবাসি না যে আমরা বসে বসে কাপুরুষের মতো এসব দেখতে কঙ্গনা, থাকবো। আমরা লোকজনদের প্রতিক্রিয়া দেখছি। যখন আপনি পার্লামেন্টের মেম্বার হয়ে প্রথম চণ্ডীগড় থেকে দিল্লি আসছিলেন, তখন সিআইএসএফ এর একজন সৈনিক আপনার উপর আক্রমণ আর করেছিলেন। উনি বলেছিলেন যে আমি একজন কৃষক। যদি আপনি আপনার ইউনিফর্মের মর্যাদা না বোঝেন, যদি আপনি যেভাবে একজন বহুরূপী রূপের সামনে আসেন আর আপনি কোনো মানুষের যে নিজের পুরোপুরি বিশ্বাসটা আপনাকে দিয়েছে, আপনি তার ওপর আঘাত করেন, তাহলে আপনাকে কৃষক বলার যোগ্য? আপনাকে তো বলেছে আপনার থেকে সমস্ত আইডেন্টিটি কেড়ে নেওয়া হয়, আপনি তাহলে কিচ্ছু না, আপনি শুধু একজন আতঙ্কবাদী। আর উনি ওপেনলি খালিস্তান সেটা উনি চেয়েছেন, ওপেনলি খালিস্তান চাওয়া কৃষক আন্দোলনেও হয়েছে। আমার কাছে কত ভিডিও, জানেন না, এত নির্দোষ হয়ে লোকেরা কিভাবে কোয়েশ্চেন করে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার কাছে কতগুলো ভিডিও আছে। আজ 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 আমরা যদি এই দেশকে ভাগ হতে দিই, যে দেশ জানে না কত দেখুন, লোকেরা। উনি আঘাত এই কথাটায় পেয়েছিলেন। উনি বলেছিলেন যে আমার মাও ওই ধর্নায় গিয়েছিলেন, আর এটা বলা যে ওখানে 100-200 টাকা নিয়ে 500 টাকা নিয়ে গিয়েছিলেন, এই ব্যাপারটা ওনার খারাপ লেগেছিল। কিন্তু আমার কাছে যে ফটো আছে সেগুলো সেম শাহিনবাগের লোকেরা সেম এখানে যাতে দেখা গেছিল তাদেরই দেখা গেছে। আর যদি ওনার কোনো আপত্তি ছিল তাহলে উনি কোর্ট আছে আর পুলিশ স্টেশন আছে। যদি কোনো মানুষ ল অ্যান্ড অর্ডারকে বুঝতেই না পারে, যদি আমার নিজেরও মানে সবার যদি স্কোর সেটেলমেন্ট রাস্তাতে করতে হয়, তাহলে তো সবাই স্কোর সেটেলমেন্ট করুন। দেখুন, আপনিও তো সেটেল করেন। এই ব্যাপারে দিলজিৎ দোসাঞ্জ যখন কমেন্ট করেছিলেন, তখন আপনি বলেছিলেন ও করণ জোহরের পোষ্য। স্যার, সবার প্রথমে তো যেসব লোকেরাই দেশকে ভাগ করতে চায়, দেখুন আমি তো তাহলে নিজের চোখে তো এই দেশকে ভাগ হতে দেখতে পারি না, তাই না? কারণ না, এটা তো দেশভাগের কথা তো বলাই হয়নি ওখানে। উনি আপনার কথার উপর কমেন্ট করেছেন আর আপনি উত্তরটা দিয়েছেন, সেটা আরো বেশি ইন্টারেস্টিং। আপনি বলেছেন, এই চামচা ফোট, তুই যাদের চাটুকারিতা করিস। ও কি লিখেছে সেটা তো বলবেন, এটাও তো একবার বলুন না। আমি যেটা লিখেছি আমার উত্তরটা শোনাচ্ছেন। আমি তো বললাম উনি কি না লিখেছেন। আপনি ও কি লিখেছেন সেটা আগে বলুন। উনি লিখেছেন, তুই যাদের সাথে সিনেমা করেছিস, তুই তাদের সবার পোষ্য। তাহলে তার পোষ্যর আগে ও কি লিখেছিল কমেন্টে? এটাই প্রথম কমেন্ট। এর আগে তো আপনার কমেন্ট আছে। না কিন্তু না, এমনটা হতেই পারে না যে আমি নিজে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া করব। এটা আমার নীতি, এই নীতি নিয়ে আমি চলি। তাহলে আপনি মানছেন যে সবার আগে ঝামেলা আপনি বাঁধান? না, এটাই তো কেনা পাবলিসিটি হয় লোকজনের। আমি কখনো ঝামেলা করি না, কখনো আমি কারোর সাথে ঝামেলা করি না। প্রথমে ঝামেলা করা হয় আমার সঙ্গে, কিন্তু শেষটা আমিই করি, তাই লোকজনদের মনে হয় আমি হয়তো শুরু করেছিলাম। এই ধরনের ভাষার ব্যবহার করা, এগুলো তো ঠিক নয়, তাই না? আপনি উত্তর দিতেই পারেন, এটা আপনার অধিকার, বলতেই পারেন। যেসব লোকেরা আপনাকে এক প্রকারের নিচু দেখিয়ে বা এক প্রকারের নোংরা ভাষা ইউজ করে, নোংরা শব্দ ব্যবহার করে ভয় দেখাতে চায়, যদিও আমি কখনো কোনো লাইন ক্রস করিনি, তাই ওদেরকে আমি এটাই বলবো যে আমি ভয় পাওয়ার মেয়ে নই। এখন দেখুন আপনার লাস্টেরটা, এটা আপনারই বলা ওয়ার্ড, তুই যাদের তোষামোদি করে কাজ বাগাস, আমি তাদেরকে রোজ শায়েস্তা করি।
দেখুন, আপনি আপনি আমাকে খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করছেন। এত খারাপভাবে রিপ্রেজেন্ট করছেন। ওটা বলছেনই না। ও কি লিখেছে, ও নোংরা তো গালাগালি ও যখন দিয়েছে। আসবে তখন তো কিন্তু ওকে জিজ্ঞেস করব। আচ্ছা, গালাগালি এরকম তো হয় না যে কেউ আপনাকে গালাগালি দিচ্ছে, কেউ আপনার সাথে অভদ্র ভাষায় কথা বলছে। তো আমি কি বলব? নো, 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 ইউ আর নট রাইট। আরে আমিও গ্রামের মেয়ে, আমিও হলাম একরোখা। যেভাবে কথা বলবে সেরকম উত্তর পাবে। কোনো কোনো কম্প্রোমাইজ নেই। ঠিক আছে, এবার একটা ব্রেক নেওয়ার পালা। আর ব্রেকের পরে কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। মাই গড! আই ক্যান্ট বিলিভ! আমার মনে হচ্ছে ইনিও করণ জোহরের সাথে মিটিং করে এসেছে। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমাদের অতিথি হলেন পার্লামেন্টের মেম্বার কঙ্গনা রানাওয়াত। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। आपकी আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি মাথা মুন্ডুহীন বক্তব্য পেশ করেন। হতেই পারে না। দেখুন, হতেই পারে না। নির্বাচনের আমি সময় আপনার বিরুদ্ধে বিক্রমাদিত্য যে লড়েছিলেন, আপনি ওনাকে বলেছিলেন তোমার এমন দুর্দশা আমি করব যে তুমি সবজির বাজারে সবজির রেট তুমি ভুলে যাবে। দেখুন, এটা মাই গড! আই ক্যান্ট বিলিভ! আমার মনে হচ্ছে উনিও করণ জোহরের সাথে মিটিং করে এসেছেন। কত কত বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমি এখানে। কথা আছে না, हमें तो अपनों ने लूटा गैरों में कहाँ दम था, वही कश्ती डूबी जहाँ पानी कम था। এটা যেটা হচ্ছে, আমাকে যেটা বলেছে কংগ্রেসের যিনি স্পোকসপারসন, উনি বলেছিলেন যে মান্ডিতে এর কি দর চলছে, যেটা নিয়ে মান্ডির সব মহিলারা আর জনগণ অনেক বেশি শক হয়ে গেছিলেন। তাই আমি এটা বলেছিলাম, আর কোনো একজন ব্যক্তি বিশেষে নয়, সমস্ত কংগ্রেস পার্টির জন্যই বলেছিলাম যে আপনারা যদি মান্ডির মহিলাদের ব্যাপারে এরকম কথা বলেন তাহলে সবজি বাজারে গিয়ে সবজির দাম জিজ্ঞাসা করতে ভুলে যাবেন। আর ইনি কিভাবে প্রেজেন্ট করছেন দেখুন, আমি এই কথাটা দেখুন আরো আপনারা। ক্ল্যারিফাই করে আচ্ছা, বলছি। এটা কি কোনো বেসলেস কথা হলো? কিভাবে বেসলেস কথা হলো? কংগ্রেসের স্পোক পার্সন বলেছিলেন কি দর চলছে মান্ডিতে, কেউ কি বলবেন? আর আমার এটার সাথে ফটো আপনার লাগে। ফটো ছিল, আর যে ছবিটা লাগানো ছিল সেটা আমি চাই লোকেরা দেখুক। ছবিটা আছে আমার কাছে। এই ছবিটা দেখুন, এই ছবিটাই সেই ছবি যেটা উনি লাগিয়েছিলেন, যেটার কথা আপনি বলছিলেন। আপনার কথাটা একদম ঠিক। আগে আমি আপনাকে অর্ধেক কথা বলেছিলাম। দেখলেন, এই মিডিয়ার লোকেরা। আর আমি আপনাদের বলছি যে আমার যত ইমেজ পার্সোনালিটি খারাপ করা হয়েছে সেগুলো সব মিডিয়ার লোকেদেরই কাজ। এমনটা নয় যে শুধু আপনি আপনার ব্যাপারে এই ধরনের কথা বলেছেন। রাহুল গান্ধীর ব্যাপারে আপনি কি বলেছেন যে রাহুল গান্ধীর ড্রাগ টেস্ট হওয়া দরকার? আমি যখন পার্লামেন্টে গেলাম প্রথমবার, তখন ন্যাচারালি আমার কাছে সব একদমই নতুন ছিল। আর ওখানে যখন উনি প্রথম স্পিচ দিলেন আর যখন আমি আমার নিজের চোখে ওনাকে দেখলাম, আপনি বিশ্বাস করতে পারবেন না যে উনি কিরকম পরিবেশ সৃষ্টি করেছিলেন। সবাই ভগবানের ফটো লাগাচ্ছিল, নিজের মাথার ওপর আটকাচ্ছিল, কেউ এটা ওড়াচ্ছে, কেউ ওটা ওড়াচ্ছে। আর 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 কোনো অ্যানালজিস তৈরি করছেন যেটা ওনার দ্বারা সম্ভব হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না ওনার দ্বারা। আর তারপর উনি বলছেন সবকিছু ওটা করে বলছেন যে যত ভগবান আছে সবাই কংগ্রেসের চিহ্ন নিয়ে চলে, এই যে এইভাবে। সবাইকে উনি নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিয়েছেন। সব ভগবান যত আছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর তারপরে ওটার পরে খুব আনন্দ পেয়েছেন। তারপরে ওটার পরে বললেন আমি শিব ঠাকুরের বরযাত্রী। আর এই বলে উনি নিচে বসে গেলেন এইভাবে। একদম একদম এইভাবেই বসলেন। আর তারপর এইভাবেই উনি নড়লেন না। তখন আমি ওনাকে দেখে বললাম, কেউ ওনাকে নিয়ে চেক করুন কি হয়েছে। কিন্তু যাই হোক, এই ধরনের চিন্তা তো আমাদের মাথায় আসবেনি। উনি কি হয়েছে, ওনার কি হচ্ছে। তাই ন্যাচারালি আমি এটা বলিনি যে উনি ড্রাগস নেন। আমি বলেছিলাম যে একটা টেস্ট হওয়া উচিত। হ্যাঁ, আর তারপর আপনি আবার বলেছেন যে রাহুল গান্ধী খুবই ভয়ঙ্কর, উনি বিটার, উনি তিক্ত, উনি পয়জনাস, উনি বিষাক্ত, উনি ডিস্ট্রাকটিভ, উনি ধ্বংসাত্মক।
এটা তো পুরো দেশ বলে চলেছে। হ্যাঁ, দেখুন, যেরকম কাজকর্ম উনি করেন, সেটা উনি বিদেশে যান, আর বিদেশে উনি বলেন, ওপেনলি বলেন যে, "We want America to interfere with India's internal politics." কেন আমাদের এখানে ডেমোক্রেসি নেই নাকি? উনি ওপেনলি যেটা করে স্টক মার্কেট নিয়ে বলেন যে, "আমি একটা এক্সপোজ করে দেব।" ওটা পুরো চেষ্টা ওনার এটা থাকে যে, কোথাও না কিন্তু কিছু একটা কিছু করব। সেটা জাতির ব্যাপারে হোক বা সেটা হিংসার ব্যাপারে হোক, উনি সবসময় দেশকে ভাগ করার জন্য ব্যতিব্যস্ত। তাই উনি যেরকম বিগড়ে যাওয়া বাড়ির ছেলে যেমন থাকে যে, যদি আমি না পাই তাহলে শেষ হয়ে যাক। তাই এই যে দেশ এটাকে উনি একদম শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে যে, যদি আমি প্রধানমন্ত্রী না হতে পারি তাহলে এই দেশের অর্থব্যবস্থা হোক, সেটা বর্ডার্স হোক, সেটা সিকিউরিটি হোক, সেটা আর্থিক পরিস্থিতি হোক, এই সবকিছু ধ্বংস হয়ে যাওয়া উচিত। এ ধরনের কাজকর্ম করেন। আর আমার যেরকম আপনি এত কিছু বললেন, আপনি আমার উপর অভিযোগ করলেন, কিন্তু আমি ঠান্ডা মাথায় বলছি যে সবাই একটু ভাবুক যে ওনার মতো মানুষকে এটা বলার জন্য আমি কি পাবো? আমি কি নিজের জন্য বলছি? আমি কি আর্থিক সম্পত্তি পাচ্ছি এসবের জন্য? আমি কি টাকা পাচ্ছি? বা আমাকে কোনো রকমভাবে কি পাচ্ছি? আমি তো শুধু শত্রু তৈরি করছি। সুপ্রিম কোর্ট থেকে অলরেডি তো উনি আমাকে পার্লামেন্টের নোটিশ মেম্বারশিপ দিয়েছেন। পাচ্ছেন এসব বলার জন্যে? পার্লামেন্টের মেম্বারশিপ স্যার দেখুন, আমি যেটা বলছি সেটা দেশের জন্য বলছি। পার্লামেন্টের লোকেরা তো আমাকে বলে দিয়েছে, "তুমি কথা বলো না। তোমার কিছু কথা না বলাই ভালো।" তাই ওনারা তো আমাকে অলরেডি এটা বলে দিয়েছে। আমি দেশের জন্য এগুলো বলি। আমি আমার কিছু অধিকারের জন্য বলছি, নিজের কিছু অধিকারের জন্য বলছি। আর আমার পার্টির যে বক্তব্য আছে সেগুলো বলার জন্য অনেক লোকজন আছে। অনেক লোক আছে। ভালোভাবে বলতে পারেন। ওনারা আমাকে স্পোকসপারসন বানায়নি ওদের। তাই এটাও বলা যে আমি টিকিট পেয়ে গেছি, টিকিট আমাকে অনেক আগে দেওয়া হয়েছে। কংগ্রেসের থেকেও এসেছে, এখান থেকেও এসেছে। আমার নিজের ফ্যামিলি হিস্ট্রি আছে কংগ্রেস লিডারদের। তাই এই ধরনের কথা যেটা হচ্ছে সেটা আমি এখন চাই দেখুন যার জনগণ ভাবুক। উনি যা বলছেন সেটার ঊর্ধ্বে গিয়ে আমি যা বলেছি সেটারও ঊর্ধ্বে গিয়ে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলি। তাতে কি কোনো আমার নিজস্ব স্বার্থ আছে? আমি এইসব লোকেদের বিরুদ্ধে বলছি যারা দেশকে ড্যামেজ করে আর সব জিনিসের আমি কারণটাও বলছি। আপনি আচ্ছা, বলছেন আমি যে মেনে নিচ্ছি। আপনি দেখুন, বলছেন যে বেসলেস কথা বলছি। দেখুন বেসলেস কিরকম? দেখুন, আচ্ছা, দেখুন। বেসলেস। আচ্ছা আমি আপনাকে বেসলেসের কথা বলুন। বলছি। আপনি বলেছেন যে ভারত আসল স্বাধীনতা ২০১৪ পেয়েছে। ১৯৪৭ তো ভিক্ষে করে স্বাধীনতা পেয়েছে। এটা সবাই জানে যে আমাদের স্বাধীনতার যে লড়াইটা হয়েছিল সুভাষচন্দ্র বোস বাবুর একটা দল তৈরি হয়েছিল আর নেহেরু আর গান্ধীর একটা দল তৈরি হয়েছিল। একটা দল বলতেন যে এদেরকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না, কারণ রক্তপাত তো হবেই, কারোর তো সেটা হবেই। এদের রক্তপাত না হলে আমাদের হবে। কিন্তু আরেক দিকে ওনারা বলেন যে এটাকে ভালোভাবে যেতে দাও। একটা দল বলছেন ওনাকে ভালোভাবে যেতে দাও, যারা আমাদের এত শোষণ করেছেন তাদেরকে ভালোভাবে যেতে দাও। আর ওই ওই লেটারটা কে দিচ্ছে? কে দিচ্ছে ওটা? মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন এসব 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 করে চলে যায় মাউন্টব্যাটেন। তারপরেও হরি সিং যিনি ছিলেন, উনি কাশ্মীরের রাজা ছিলেন, উনি এইসব আমি কেন বলছি আপনারা যান গিয়ে গুগলে দেখুন। সেটাই তো যদি প্রশ্ন, আপনারা এসব কেন বলেন? স্যার তাই স্বাধীনতা পেয়েছি, আংশিক স্বাধীনতা পেয়েছি। আংশিক স্বাধীনতা যদি আমি বলি তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আমিও এই দেশে থাকি। আমি জানি ২০১৪ আগে কিরকম পরিবেশ ছিল। আপনারা চাইলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমি জানি এই দেশ থেকে বহিষ্কার করার কথাও হয়েছিল। আমাকে বলা হতো, "ইউ আর টু ট্যালেন্টেড ফর দিস ইন্ডাস্ট্রি।" তাই ঠিক আছে, আমার খুব ভালো একটা ইভলভ পার্সপেক্টিভ হতে পারে। স্বাধীনতা অনেক ব্যাপারে হতে পারে। স্বাধীনতা শারীরিক হতে পারে, স্বাধীনতা আ আ বক্তব্যের হতে পারে, মানসিকতার হতে পারে, চিন্তাভাবনার হতে পারে। স্বাধীনতার যেটা অনেক রকমের রূপ আছে। আপনাকে যদি ফাঁসি কাটে ঝোলানোর হয় তাহলে ঝুলিয়ে দিন। গ্যালিলিওকে ঝোলানো হয়েছিল। সবাইকে ফাঁসি কাটানো ঝোলানোই হয়। প্রত্যেকটা যুগে ফাঁসি দেওয়া হয়। আপনারা ফাঁসি দিন আমাকে, আমি প্রস্তুত। আমার মনে হচ্ছে এবার আপনার নাম্বার আসবে। এবার জনগণের থেকে কিছু প্রশ্ন। হ্যাঁ, ১-২টো প্রশ্ন আমরা নিতে পারি। আপনার এখনো বিয়ে হয়নি। তো আপনার বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা? আর আপনি যদি বিয়ে করতে চান তাহলে রাজনেতাদের সঙ্গে করবেন নাকি অভিনেতাদের সঙ্গে করবেন? কি বলবো আমি এই ব্যাপারে?
দেখুন, আমার বিয়ে নিয়ে খুব ভালো ধারণা আছে। আমি এরকম ভাবি না যে বিয়ে করা উচিত নয় বা আপনি এত শক্তিশালী হয়ে যান যে বিয়ে আমার মনে হয় প্রত্যেকের একজন কম্প্যানিয়ন দরকার। আর প্রত্যেকের একজন কম্প্যানিয়ন থাকা দরকার। আর আমার পরিবারকে নিয়েও আমার খুব কনজারভেটিভ সেরকম কনভেনশনাল হয়ে থাকে। যেরকম আমার মা-বাবার সম্পর্ক ছিল, আমার মনে হয় বাচ্চা হওয়া উচিত। এইসব আমার চিন্তাধারা। কিন্তু এখন লোকজন এত বদনাম করে দিয়েছে, আমার বিয়ে হতে দেয় না আমার। আ আমার যেটা হয়েছে কোর্ট কেসেস এত চলে আসে, যখনই কারোর সাথে আমার কথাবার্তা ঠিক হয় তখনই পুলিশ বাড়িতে চলে আসে, উঠিয়ে নিয়ে চলে যায়, সামন চলে আসে। একবার তো মানে শ্বশুর-শাশুড়ি মানে হবু শ্বশুর-শাশুড়ি আমার বাড়িতে ছিল আর বাইরে সামন চলে এসেছিল। তারপরে পালিয়ে গেল। তাই এটা হচ্ছে ওটার একটা সাইড ইফেক্ট। না, না মজা করছিলাম। এই ভালো কথাটা শুনে আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের বিচারক পবন বর্মার সিদ্ধান্ত কঙ্গনা রানাওয়াতের মোকদ্দমার। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মোকদ্দমা করেছিলাম ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর। ওনাকে জিজ্ঞাসা করেছি ওনার সিনেমার ব্যাপারে, ওনার নতুন সিনেমা এমার্জেন্সির ব্যাপারে, ওনার পলিটিক্যাল ক্যারিয়ারের ব্যাপারে, ওনার চিন্তাধারার ব্যাপারে, আর সবথেকে বড় ব্যাপার ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে ওনার স্পষ্ট বক্তব্যের ব্যাপারে। এখন সময় হলো আপকে আদালতে আজকের বিচারক ডিপ্লোম্যাট পবন বর্মার সিদ্ধান্তের। কঙ্গনা দেবী, আমি আপনাকে একজন দুর্দান্ত অভিনেত্রী মনে করি। সেটা আজকেও স্পষ্টভাবে প্রমাণ হলো। আপনাকে একজন প্রতিভাশালী অভিনেত্রীও মনে করি। আমি ওটার প্রশংসা করছি। আপনার স্পষ্টবাদিতা, আপনার আবেগ, আপনার কারেজ অফ কনভিকশন, আপনার আত্মবিশ্বাস, এইসব ব্যাপারগুলোর প্রতি আমি প্রশংসা জানাচ্ছি। আপনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন, তার জন্য আমি আপনাকে দোষী মনে করছি না। থ্যাংক ইউ। ধন্যবাদ। কিন্তু আমি তার সাথে এটা অবশ্যই বলতে চাই যে ইংরেজিতে একটা কথা আছে, ফ্রেজ সেলফ ভিক্টিমাইজেশন, মানে হলো পুরো পৃথিবী হচ্ছে আমার শত্রু, আর এটার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি আপনাকে একটা শায়েরি বলছি এখানে। হ্যাঁ, खतावर कहते हैं गुनहगारा, खतावर समझेगी दुनिया मुझे, बस इतनी भी ज्यादा सफाई ना दें। আমি আপনাকে দোষী বা নির্দোষের তকমা দিতে চাই না, কিন্তু আপনাকে কিছু পরামর্শ অবশ্যই দেব। কিন্তু আপনি আগে এটা বলুন যে আ আমার আমার স্টেটমেন্টগুলো সব বেসলেস ছিল নাকি প্রত্যেকটা স্টেটমেন্টের বেস প্রেজেন্ট করেছি? আমি সেটা নিয়েই বলছি। এমনিতে যখন বিচারক কথা বলেন তখন কিন্তু অনুমতি নিতে হয়। কারণ আমি এটা চাই না যে যেকোনো কারণেই হোক আমার নাম শত্রুর তালিকায় উঠে পড়ুক। সেটা আমার একটু বেশি মনে হচ্ছে। ইনি নিজেই বেঁচে পালাতে চাইছেন। নিজের পিঠ বাঁচিয়ে চলতে চাইছেন। আচ্ছা, আমার উপরেও অভিযোগ আছে, সেটাও আমি স্বীকার করছি। আরো একটা শায়েরি মনে পড়ছে আমার, যে ইউঁ ইনি দিখাতা আগে হ্যায় থেকে নিয়ে এসেছেন আঁখেं। ভার্ডিক্ট। ইনি এখানে তৈরি করেননি। ইনি দেখুন, আগে থেকে নিয়ে এসেছেন ভার্ডিক্ট। আমি জানতাম যে আপনি আমাকেও রেহাই দেবেন না, আর তাই তাই পরের বার যদি আবার আপনি আমায় থামান তাহলে কন্টেম্পট অফ কোর্ট হবে। আমি এটাই বলছিলাম আপনাকে, আর এটা আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলছি না, কিন্তু শায়েরি এটা ছিল যে ইউঁ দিখাতা হ্যায় আঁখে মুঝে বাগবান। বাগবান বলে মালিকে যে বাগানের পরিচর্যা করে, মানে দেখাশোনা করে। ইউঁ দিখাতা হ্যায় আঁখে মুঝে বাগবান, জैसे गुलशन पे कुछ हक हमारा नहीं। আপনি মেনে তো নিলেন যে বাগবান আছে। তো ব্যাস ওটাই বড় কথা। এইজন্যে আমি শুধু একটা শেষ কথা বলতে চাই, যে আপনি হচ্ছেন এখন এমপি। আপনি সর্বজনীন জীবনে আছেন। তাই
একটু চেষ্টা করুন একটু ভারসাম্য বজায় রাখতে। আপনার কথার মধ্যে সংযম থাকুক। আপনি পার্টিরও একটি পদে প্রতিনিধিত্ব করছেন, হ্যাঁ? আপনি সবসময় আগের কথা ভেবে পক্ষপাতিত্ব করবেন না। কখনো, কখনো যেরকম উদাহরণ দিলেন, এখন উকিল বাবু, রজত বাবু, সস্তা কথাবার্তাগুলো এড়িয়ে চলুন। এটা আমার দেওয়া আপনাকে একটি পরামর্শ। আমি আপনাকে দোষী সাব্যস্ত করছি না। আর শেষে আমি বলছি আপনাকে যে, "दोस्ती जब किसी से की जाए, दुश्मनों की भी राय ली जाए।" তো আমি এইটাই বলব যে জাজ সাহেব, যে আপনি তো আমার শত্রুর তালিকায় আসবেন না। এটা তো অনেক বড় অন্যায় হয়ে যাবে আপনার এখন আসামির এই ওপরে। অডিয়েন্সই সাক্ষী যে আমি আপনাকে নির্দোষ সাব্যস্ত করিনি। এই জন্যই আমি বলেছি যে আপনি বললেন কিন্তু যে আমি আপনাকে দোষী সাব্যস্তও করিনি। আমি আপনাকে খুব ভালো। নিজের বুদ্ধি দিয়ে আপনারই কথা শুনে আমি শুধু পরামর্শ দিয়েছি। আর এমনিতেও ব্যক্তিগত পর্যায়ে আমি হচ্ছি আপনার ক্রিয়েটিভিটির একজন প্রশংসক। ধন্যবাদ। আমার তো শুধু এটাই বলার যে কঙ্গনা রানাওয়াত যেভাবে লোকজনদের এন্টারটেন করেছেন, পুরো পৃথিবীতে লোকজনদের মন জয় করেছেন, আমাদের বিচারক সাহেবেরও মন জয় করেছেন, ঠিক এইভাবেই উনি সিনেমায় কাজ করতে থাকুন, নিজের প্রতিভা দিয়ে, নিজের কথা দিয়ে, নিজের অভিনয় দিয়ে, নিজের রাইটিং দিয়ে, নিজের ডিরেকশন দিয়ে লোকজনের মন জয় করতে থাকুন। এটা আমাদের প্রার্থনা। আমার সাথে আপনাদের আবার দেখা হবে পরের সপ্তাহে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।